নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। রানীগঞ্জ, আমাদের প্রাণের শহর রানীগঞ্জ, এবং বহু পুরানো এই শহর এবং ঐতিহ্যের শহর, কয়লা খনির শহর, এবং এই রানীগঞ্জের বিভিন্ন জায়গার বিভিন্ন রকম নাম রয়েছে। আমরা এই রানীগঞ্জের যে রাজবাড়ি, এখন আমরা রাজবাড়িতে রয়েছি, এবং রাজবাড়ির আরেকটি জায়গা, স্থানের নাম হচ্ছে রামবাগান। আমরা এই রামবাগানের নামের পিছনে কিন্তু ইতিহাস লুকিয়ে রয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, আমি জানি না রামবাগান এর পেছনে কি ইতিহাস, কিন্তু তবুও যতটুকু এই ইতিহাস খুঁজতে গিয়ে আমরা জানতে পেরেছি, এই রাজবাড়িরই যে রাজা ছিলেন রামেশ্বর মালিয়া, সেই রামেশ্বর মালিয়া এই রাজবাড়ি এবং তার বাগান বাড়িও ছিল। আমরা আরও বিস্তারিত জানব এই মুহূর্তে এই রাজবাড়ি এবং আরও অন্যান্য গবেষণামূলক নিয়ে চর্চা করছেন, গবেষণা করে চলেছেন আমাদের বিশিষ্ট শিক্ষক এবং গবেষক গুণময়ী ফৌজদার স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। এবং আমরা রানীগঞ্জের বেশ কিছু জায়গার কিন্তু এক একটা নাম রয়েছে, এবং এক একটা নামের পিছনে কিন্তু ইতিহাস রয়েছে। আমরা স্যার একটুখানি জানতে চাইছি, এই রানীগঞ্জের রামবাগান, এই রামবাগানের পেছনে কি রামেশ্বর মালিয়ার নাম এর সঙ্গে রয়েছে? রামবাগানের ইতিহাস বলবার আগে আমাকে একটু পিছনে ফিরে যেতে হবে। প্রথমেই বলি, আমি তো রানীগঞ্জের মানুষ নই। এই রানীগঞ্জের মানুষজন এ বিষয়ে অনেক বেশি জানেন, কিন্তু দীর্ঘদিন শিক্ষকতার সূত্রে এই রাজবাড়িতে বা শিয়ারশোলে থাকার কারণে, এবং শিয়ারশোল রাজ স্কুল, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, নজরুল, এ নিয়ে গবেষণা করতে গিয়ে আমি যে বইটি রচনা করলাম, সে বইটির নাম আপনারা সকলেই জানেন। সে বইটি হচ্ছে কয়লা শিল্প, শিয়ারশোল রাজবাড়ি ও নজরুল ইসলাম। কয়লা শিল্পের কারণেই রানীগঞ্জের উত্থান এবং বিকাশ। রানীগঞ্জকে বলা হয় কয়লা খনির বা কয়লা শিল্পের অলিখিত রাজধানী। আর রানীগঞ্জের বিকাশের সাথে সাথে শিয়ারশোল রাজবাড়ির এবং কয়লা শিল্পের সাথে সংযুক্ত থাকার কারণে এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটির নাম বিশ্বগোলাপ প্যালেস। রাজা বিশ্বেশ্বর মালিয়া এবং তার স্ত্রী গোলাপ সুন্দরী দেবীর নামে এটির নামকরণ হয়েছিল বিশ্বগোলাপ প্যালেস। 1774 সালে এখানে কয়লা উত্তোলন শুরু হয়, এবং যে কয়লা উত্তোলন শুরু হয় তার নাম, যিনি করেছিলেন প্রথম, তার নাম ছিলেন উইলিয়াম জোন্স। এই উইলিয়াম জোন্সের আমলে তার ম্যানেজার ছিলেন মিস্টার আলেকজান্ডার। এই মিস্টার আলেকজান্ডার যে সময় ম্যানেজারই ছিলেন, সেই সময় গোবিন্দপ্রসাদ পণ্ডিত তাদের কর্মচারী রূপে, আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির কর্মচারী রূপে এসেছিলেন রানীগঞ্জে। সেই গোবিন্দপ্রসাদ পণ্ডিত এবং দাড়িম্বা দেবীর কয়েকটি কন্যার মধ্যে হরসুন্দরী দেবী ছিলেন উল্লেখ করার মতো। এই সেই হরসুন্দরী দেবী। হরসুন্দরী দেবীর 3 ছেলে, রাজা বিশ্বেশ্বর মালিয়া, যার নামে এই বিশ্বগোলাপ প্যালেস, আর রামেশ্বর মালিয়া, বাঁ দিকে রামেশ্বর মালিয়া আর ডান দিকে দক্ষিণেশ্বর মালিয়া, এই 3 ছেলে। আমরা জানি রামেশ্বর মালিয়া হরসুন্দরী দেবীর দ্বিতীয় সন্তান। এই রামেশ্বর মালিয়া, বিশ্বেশ্বর মালিয়ার জন্ম 1846 আর রামেশ্বর মালিয়ার জন্ম 1849।
অর্থাৎ ওরা প্রায় সমসাময়িক দুই ভাই। এই বিশ্বগোলাপ প্যালেস যখন তৈরি হয় সেই সময়ই তৈরি হয়েছিল, থেকে বেশি দূর নয়, এখন যাকে রামবাগান বলা হয়, সেখানে রামেশ্বর বাংলো, রামেশ্বর বাংলো থেকে রামশের বাংলো এবং এখন রামবাগান। অর্থাৎ রামেশ্বর বাংলো এবং এই যে বিশ্বগোলাপ প্যালেস প্রায় সমসাময়িক দুটি স্থাপত্য। আজ বিশ্বগোলাপ প্যালেস আমরা সৌভাগ্য আজও সেখানে দাঁড়িয়ে আছি, দেখতে পেয়েছি, কিন্তু রামেশ্বর বাংলো এখন একটি খণ্ডহার হয়ে গেছে। কিন্তু সেই রামেশ্বর বাংলো এর আগে ওই স্থানটি কেমন ছিল সেই সম্বন্ধে একটু বলা দরকার। ওই যে জায়গাটি, সে জায়গাটির এলাকাটির নাম ছিল কাটরাবুড়ির জঙ্গল। এক কাটরাবুড়ির জঙ্গল। কাটরাবুড়ি হচ্ছে চণ্ডী দেবী। আমরা জানি আমাদের এইখানে এই অঞ্চলে বুড়ি দেবতা আছেন, ঘাগর বুড়ি, মিলা বুড়ি এবং এই কাটরাবুড়ি। এগুলি সব পোস্ট অ্যাস্ট্রয়েড জাতি, যাদেরকে আমরা অস্ত্রাল বলি, তাদের বাসস্থান ছিল। তো এদের এই জাতিকে অস্ত্রাল বলি, তাদের বংশধর হচ্ছে বর্তমান আমাদের এই অঞ্চলের যারা ভূমিপুত্র বা আমাদের এই কয়লা শিল্পের যারা প্রথম ছিল শ্রমিক, সেই কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, বাউরি, বাগদি, ডোম এবং রুইদাস, সেই তাদের বসবাস ছিল এই আমাদের কাটরাবুড়ি অঞ্চলে। কথিত আছে যে কাটরাবুড়ির জঙ্গলে প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্য শিবির বা সেনা ছাউনি গঠিত হয়েছিল। আমরা ইতিহাস দেখতে গিয়ে দেখি যে ওই অঞ্চলটি আজ যেমনভাবে ডক্টরস কলোনি রূপে গড়ে উঠেছে, ঠিক তার আগে তো সেরকম ছিল না। ওই রানীগঞ্জের এই যে বর্তমান যেটিকে আমরা এখন জাতীয় সড়ক বলছি, এককালে ছিল রানীগঞ্জ এনএসবি রোড, মেদিনীপুর রোড, এখন 60 নম্বর জাতীয় সড়ক বলছি। এই রাস্তাটি ছিল না। রাস্তাটি ছিল আমড়াসতা মোড় থেকে একটি সরু রাস্তা বেরিয়ে এসে একেবারে সোজা এসে উঠত ওই এখন রয়্যাল গ্রাউন্ড, সেই রয়্যাল গ্রাউন্ডের মাঝ বরাবর হয়ে পণ্ডিত পুকুরের পাশ দিয়ে একেবারে গিয়ে ওই শিশু বাগানে গিয়ে উঠেছিল। এবং সেই শিশু বাগানে যে স্কুলটি ছিল, সেই স্কুলে ওইসব গ্রাম থেকে ছেলেরা পায়ে হেঁটে পড়তে আসতো। এখন এই যে পোস্ট অ্যাস্ট্রয়েড বা যাদেরকে আমরা বলছি অস্ত্রাল, তারা এখানে স্থায়ী বসবাস, তারা এখানকার ভূমিপুত্র, তারা সমস্ত কৃষি শ্রমিক, তারপর হয়ে গেল খনি শ্রমিক। এইভাবেই ওখানে যখন বসতি আরম্ভ করলো, অবশ্য তারই সাথে আমরা যেটাকে আমরা এখন জঙ্গলি পাড়া বলছি, এগুলি তো রাজাদের সব সব মারাঠা থেকে সব এনেছিল। মারাঠা থেকে তাদেরকে সকলকে এনেছিল এদের সমস্ত সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার জন্য, তাদের সমস্ত পালকি বা তাদের এই রথ এসব পরিচালনা করার জন্য তারা সব নিয়ে এসেছিল এবং তাদেরকে বসতি স্থাপন করতে দিয়েছিল। এখন রামবাগানের ইতিহাসে রামেশ্বর মালিয়ার কথা এসেই যায়, তার জন্যে আমরা এসে এখানে উপনীত হয়েছি বিশ্বগোলাপ প্যালেসে। এবং সেই সূত্রে বিশ্বেশ্বর মালিয়া এবং দক্ষিণেশ্বর মালিয়ার কথা বলতে হয়। রাজবাড়ি নিয়ে অনেক ব্লগ তৈরি করেছে গৌতম, এবং এখন আর মনে হয় কি করবে, কিন্তু তবুও যেহেতু রাজবাড়ির জন্য, শিয়ারশোল রাজ স্কুলের জন্য এবং শিয়ারশোলের জন্য, রানীগঞ্জ কয়লা খনির জন্য এবং নজরুলের জন্য যে গবেষণাটি করেছি, সেই ক্ষেত্রে আমাকে ও মাঝে মাঝেই ভালোবাসার অত্যাচারিত করে। তাই বলছি, আপনারা অনেক সেই জানেন, ইতিমধ্যে বই টই সব পড়েছেন। তো এই রামেশ্বর বাংলোতে কথিত আছে যে এই রামেশ্বর বাংলোতে মাইকেল মধুসূদন দত্ত এসে ওখানে রাত্রি যাপন করেছেন। বন্ধুরা, এই সেই রামবাগান,
আপনাদের সামনে এই রামবাগানের নামের পিছনে যে ইতিহাস আপনারা শুনছেন, এবং এই রামবাগানেই দেখতে পাচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের যে স্ট্যাচু। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জন্ম 25শে জানুয়ারি 1824, মৃত্যু 29 জুন 1873। এই মাইকেল মধুসূদন দত্ত কিন্তু একসময় এই রামেশ্বর বাগান বাড়িতে উনি কিন্তু এসেছিলেন। আপনারা এখনই শুনবেন সেই কাহিনী। এই সেই রামবাগান, ডক্টরস কলোনি, মধু সরণি বলে যে পরিচিত, এই রাস্তায় আমরা এখন চলেছি। এবং রামেশ্বর মালিয়ার যে বাগান বাড়ি, যে কারণে রামবাগান, তার পিছনে যে ইতিহাস, নেপথ্যের যে ইতিহাস, সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। আসুন আমার সাথে। মাইকেল মধুসূদন দত্ত তার যে সেই মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, সেটা উনি কি আমাদের এই জগদ্রাম রায়ের ওটা থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন? বলি, এই প্রসঙ্গে আমি একটু কথা বলি যে মাইকেল মধুসূদন দত্ত শিয়ারশোলে এসেছিলেন। মধুসূদনের যারা জীবনীকার তারা বলেছেন তিনি পঞ্চকোটের রাজার সভাকবি হতে চেয়েছিলেন পুরুলিয়ার, এবং তিনি শিয়ারশোলে এসেছিলেন এবং এখানে বিশ্বেশ্বর মালিয়ার সাথে তার বন্ধুত্ব স্থাপন হয়। সবই ঠিক আছে, কিন্তু তিনি এই যে তুমি যে কথাটি বললেন, এ কথাটি কিন্তু সম্পূর্ণভাবে মেনে নেওয়া যায় না। তার কারণ 1861 সালে মেঘনাদ বধ কাব্য রচিত হয়। যে মেঘনাদ বধ কাব্যে প্রমীলা চরিত্র আছে, যে মেঘনাদ বধ কাব্যে সুলোচনা চরিত্র আছে, কথিত হয়, এর একটা জনশ্রুতি অনেকে আছে, এককালে এ নিয়ে লেখালেখি হয়েছে, আমার সিডিবি কলেজের মাস্টারমশাই লিখেছিলেন, লেখালেখি হয়েছে যে সুলোচনা চরিত্রটি নাকি মধুসূদন জগদ্রামী রায়ের ওই অদ্ভুত রামায়ণ, যাকে আমরা বলি, সে অদ্ভুত রামায়ণ থেকে গ্রহণ করেছেন। মধুসূদন এখানে এসেছিলেন যে সময়, এবং মাইকেল এবং মেঘনাদ বধ কাব্য রচিত হয়েছে যে সময়, আর যে সময় অদ্ভুত রামায়ণ রচিত হয়েছে তার সাল কিন্তু মেনে না। আমার মতে, আমি মনে করি, অনেকে একমত না হতে পারেন, মধুসূদনের রচনায় জগদ্রাম রায়ের প্রভাব পড়েনি। তবে তিনি রানীগঞ্জে এসেছিলেন, এবং বিশ্বেশ্বর মালিয়ার বন্ধুত্বের আতিথ্যতা গ্রহণ করেছিলেন, এরকমও জনশ্রুতি আছে। এখানে যেহেতু শ্রীধরচন্দ্র দামোদরচন্দ্র আছেন, সেই জন্য উনি খ্রিস্টান, তাকে এখানে আশ্রয় দেওয়া যায়নি, তাই রামেশ্বর বাংলোতে তাকে আশ্রয় দেওয়া হয়েছিল। হতে পারে যেটি নিয়ে আমাদের পরবর্তীকালে ওটির মধুসরণী এলাকাটির নাম দেওয়া হয়েছে, এবং প্রয়াত আমাদের ডক্টর সজল কুমার চট্টোপাধ্যায় তিনি এ নিয়ে অনেক লেখালেখি করেছেন, এবং ওখানে মধুসূদনের পূর্ণ অবয়ব মূর্তি স্থাপিত হয়েছে। সব ঠিক আছে, তবে আমার একটা দুঃখ, এই মাইকেল মধুসূদন দত্ত পুরুলিয়ায় গিয়েছিলেন, পুরুলিয়ায় থেকেছিলেন, এবং পুরুলিয়াকে নিয়ে 4টি সনেট, যেটাকে বলে চতুর্দশপদী কবিতা, যাকে বলা হয় আমরা সনেট বলি, সে 4টি উপহার দিয়েছেন তিনি। কিন্তু আমাদের রানীগঞ্জের জন্য তিনি একটিও কিন্তু সনেট আমাদেরকে উপহার দেননি। এই নিয়ে কোনো কোনো সমালোচক মনে করেন যে তিনি যে রানীগঞ্জে এসেছিলেন, এ কথাটি সম্পূর্ণরূপে মেনে নেওয়া যায় না। কেননা মধুসূদনের জীবন ছিল এইরকমই, তিনি সে আসিলাম, দেখিলাম আর জয় করিলাম। তিনি যেখানে গিয়েছেন সেখানেই মানুষের মন জয় করে নিয়েছেন, সেখানেই তিনি রচনা করেছেন অদ্ভুত সৃষ্টি। আপনারা জানেন বা আমিও জানি যে সেই জার্মানির ভার্সাই শহরে বসে তিনি লিখছেন সনেট, সেই লিখছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তাহে আমি অবহেলা করি। সেই ভার্সাই শহরে তার মনে পড়ছে সেই বাংলার কথা, মনে পড়ছে বিদ্যাসাগর, রামমোহন বিদ্যাসাগরের কথা, মনে পড়ছে কাশিরাম দাসের কথা, মনে পড়ছে বটের কথা, মনে পড়ছে অন্নপূর্ণার ঝাঁপির কথা।
তো তিনি সিয়ারসোলে এলেন, সিয়ারসোল রাজবাড়ি দেখলেন, আতিথেয়তা গ্রহণ করলেন রামসের বাংলোতে। তিনি রানীগঞ্জের জন্য একটিও সনেট উপহার দিলেন না। এটাই আমার দুঃখ। তবে সে অন্য কথা। তবে রামেশ্বর বাংলো যদি আজ থাকতো, রানীগঞ্জের ইতিহাসের এটি একটি স্মারক, সেটি রক্ষণাবেক্ষণ করতে আমরা পারিনি। আমরা অনেক জিনিস রাখতে পারিনি। আমরা সিয়ারসোল স্কুলের নজরুলের সমস্ত পাণ্ডুলিপি, নজরুলের সমস্ত স্মৃতিবাহিত সমস্ত কিছুকে আমরা অগ্নিকাণ্ডে ধ্বংস করেছি। আমরা যেটিকে বলা হয় গোবিন্দ প্যালেস, আমরা গোবিন্দ প্যালেসকে হারিয়েছি। বহু জায়গাকে বলে পুরনো রাজবাড়ি। আমরা নহবতখানা হারিয়েছি। আমরা হারিয়েছি রামেশ্বর বাংলোকে। আমরা ইতিহাসের খণ্ডহারে আজ আমরা শুধু দাঁড়িয়ে আছি, শুধু ইতিহাসকে আমাদের দিকে যেন তাকাচ্ছি উদাস নয়নে। রামেশ্বর বাংলোর সাথে রামেশ্বর বাংলোর সাথে এই যে রামেশ্বর মালিয়ার পূর্ণ যোগাযোগ আছে গৌতম, এনার নামে রামেশ্বর বাংলো। বন্ধুরা, আপনারা শুনলেন স্যারের মুখ থেকে বিস্তারিত সেই আলোচনা, সেই রামেশ্বর মালিয়া এবং তার নাম অনুযায়ী কিন্তু এই রানীগঞ্জের এই রামবাগান। বন্ধুরা, এরকম অনেক আপনাদের সামনে ইতিহাস তুলে ধরবো। আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।